উনি বলেছিল শেখ হাসিনা বিদেশে 5 দেশ সফর করবে। তুমি যেটা বলছিলে বলো 5 দেশ সফরের ব্যাপারে। 5 দেশ সফর মানে সে বলেছে যে 5 দেশ সফরের কথা বলেছিলেন, এটা ভুল হয়েছে। যেমন আমরাও বলেছিলাম 10টা দেশ সফর করার কথা। এখন ঘটনা হচ্ছে যে আমরা তো বলেছি তখন একটা কথা ছিল, কিন্তু এখন যদি শেখ হাসিনা নিজে যদি সিদ্ধান্ত নেন যে উনি কোথাও যাবেন না, তাহলে কার কি বলার আছে? এখন উনি আজকে এতদিন ধরে, আজকে 1.5 বছর 2 বছর হয়ে গেল, এখন উনি চেহারা দেখাচ্ছেন না। এটা দোষ কি আমার বা আপনার বা অন্য কারো? জিও পলিটিক্যাল স্টেট মানে সিনারিও প্রতিদিন প্রতি ঘন্টায় চেঞ্জ হচ্ছে। আমি শুরুতে বলেছিলাম, ডিসেম্বরে আমি বলেছিলাম যে 2026 খুব খারাপ যাবে। একবারে 2 তারিখ থেকে, জানুয়ারির 2 তারিখ থেকে খারাপ হওয়া শুরু হলো। তুমি দেখো ধারাবাহিক ভাবে কিন্তু অবনতি হয়ে যাচ্ছে, ধারাবাহিক ভাবে। এবার চায়না ঢুকে যাবে এর মধ্যে। ইরান খতম হওয়া মানেই চায়নাকে চাপ দেবে। চায়না কি সহ্য করতে পারবে? না সহ্য করবে? যতই হোক, চায়না তো একটা শক্তিধর দেশ। চায়নাকে যখন মারার চেষ্টা করবে, তোমায় যদি কেউ মারার চেষ্টা করে, তুমি তো প্রতিহত করার চেষ্টা করবে। ন্যাচারাল ব্যাপার। চায়নাও একটা পাল্টা জবাব দেবে, ভিয়েতনামকে দেবে, তাইওয়ানকে দেবে, দিয়ে আমেরিকার, তুমি আমার অর্থনীতি শেষ করার চেষ্টা করছো। ভেনেজুয়েলাতে আমার $100 বিলিয়ন তুমি ডুবিয়েছো, পুরো ভেনেজুয়েলাটা গিলে ফেললে। এবার তুমি ইরানে, আমার বিআরআই প্রজেক্ট আছে, আমার 3টে পোর্ট আছে, সেইগুলো তুমি দখল করে নিয়ে আমার $200 বিলিয়ন তুমি আরো নিয়ে নিলে। তাহলে 200, 100, $300 বিলিয়ন গেল। এবার তুমি এখন তাইওয়ানে যে তুমি যে 400, $450 বিলিয়ন তুমি ঢেলে রেখে দিয়েছো, এবার তাহলে আমি তোমার 450 বিলিয়ন আমি তোমার শেষ করে দেবো। ভিয়েতনামে যে তুমি $200 বিনিয়োগ করে, সেটা আমি শেষ করে দেবো। প্রত্যেকটা কাজের তো প্রতিক্রিয়া আছে। তুমি একটা কাজ করছো, কাউকে ঢিল মারছো, সেও তো তোমার পাল্টা ঢিল মারতে পারে। কাঁচের ঘরে বাস করে না, কাঁচের ঘরে বাস করে কাউকে ঢিল মারা যায় না। আমেরিকা এখন বুঝতে পারছে না, কিন্তু একদিন আমেরিকা বুঝতে পারবে যে কত বড় ভুল তারা করেছে। আমাদের এক ভাই বাপ্পি হাসান লিখছেন, যে যাই বলুক তরুণ ঘোষ আওয়ামী লীগের তৃণমূলের লক্ষ লক্ষ কর্মীদের আশার আলোর পথ দেখিয়েছেন। আমার পক্ষ থেকে তরুণ ঘোষকে ধন্যবাদ জানাই। উনি আপনাকে ধন্যবাদ এবং নমস্কার। অন্তত আপনি আমাকে স্বীকার করেছেন, এর জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। ম্যাক্সিমাম মানুষই অকৃতজ্ঞ, তারা বোঝে না এগুলো। যাকি, কারণ হচ্ছে যে আমি সর্বপ্রথম আপনার লাইভ প্রোগ্রাম দেখেছিলাম 5ই আগস্ট। 5ই আগস্ট সেদিন আমি ফ্রান্সেই ছিলাম। হঠাৎ করে যখন সরকার পতন হলো, কারণ এখানে 5 ঘন্টার ডিফারেন্সের কারণে পতন টতন এগুলো সব আমাদের ঘুমের ভিতরেই শেষ হয়ে গেছে। হঠাৎ ইউটিউবে দেখলাম যে আপনার একটা ভিডিও চলছে সেই দিন। সেইখানেই আপনার একটা নাম্বার ছিল, যে নাম্বার আমি সাথে সাথে টুকে রেখে সম্ভবত আপনাকে 7 তারিখ 2 দিন পরে আমি হোয়াটসঅ্যাপে কল দিয়েছিলাম, এবং প্রথম কলে আপনি ধরেছিলেন বাংলাদেশি নাম্বার থেকে। তারপর অনেকক্ষণ কথা হলো আপনার সাথে। এরপর আমি তখনই ইউটিউবে আসিনি, ইউটিউবে আসছে অনেক পরে। কথা চলতেছে কিন্তু আমি শুনতাম যে হ্যাঁ, ওই সময়টায় আপনি একমাত্র আওয়ামী লীগ চিল্লাচ্ছিলেন। তখন অনেকে আপনাকে পাগল বলতো, যে আওয়ামী লীগ শেষ, এরপরও ভারতীয় পাগল। আর আজকে এখন আমাদের আওয়ামী লীগের এই কিছু সমর্থক, আসলে এগুলো সমর্থক কিনা জানি না, আমার মনে হয় এগুলো এখনো ওই যে লুঙ্গির নিচের ছাত্রলীগ বা হেলমেট বাহিনী বা মৌলবাদী, ওরাই ডিমোরালাইজ করার চেষ্টা করে যে সবকিছু তো ওরা এখনই হইতে হবে, যেটা আপনি কিছুক্ষণ আগেই বলেছিলেন যে এই মুহূর্তেই হইতে হবে। এরা চায় যে, ওরা চায় যে আমরা সবাই বলি যে শেখ হাসিনা আগামীকাল আসতেছে, এই বিমান এখন ইন্ডিয়া থেকে রওনা হয়েছে, ফ্লাইট আসতেছে, ঢাকা এয়ারপোর্টে নামছে। এগুলোই চায় এরা, নিজেদের করার কোনো ক্ষমতা নাই। কিন্তু না, আমাকে কাউন্টার করা এক ভদ্রলোক তো আছেন, যিনি দেখে দেখে পড়েন। তিনি তো বললেন যে শেখ হাসিনা অমুক দিন দেশে ফিরবেন, প্লেন রেডি হয়ে গেছে, নামলো বলে। সে প্লেন এখনো আকাশে ঘুরে বেড়াচ্ছে। তিনি আমায় ম্যাক্সিমাম সময় কাউন্টার করার চেষ্টা করেন,
অথচ তাকে আমি সাংবাদিকতার জীবনে, তাকে এই 30 বছরে তাকে আমি কোনোদিন সাংবাদিকতায় দেখি। দাদা, এই একজন লিখছেন, ওনার লিখছেন তরুণদার কোনো কথা 5 তারিখের পর থেকে সত্য প্রমাণিত হয় না। 5 তারিখের পর থেকে, এখন আমি যদি ওনারে জিজ্ঞেস করি 5 তারিখের আগে তো আপনি কখনো এই কথা বলেনি নাই। আর 5 তারিখের আপনার যে প্রথম কন্টেন্ট ছিল সেটা বলেছিলেন যে ভারতের সমস্ত দল মত নির্বিশেষে সিদ্ধান্ত দিয়েছেন সংসদে যে শেখ হাসিনাকে রাষ্ট্রীয় মর্যাদা রাখা হবে। এটা আপনিই প্রথম ব্রেকআউট করেছিলেন। তো এই কথাটা তো সত্য ছিল, তাহলে উনি কোত্থেকে পেলেন যে সত্য প্রমাণিত হয়নি? আসলে এদের বলার কিছু নাই। তারপরে দাদা কি আমার ট্রাভেল ডকুমেন্ট ট্রাভেল ডকুমেন্টস, তখনও বললো যে না না, দেওয়া হয়নি, বাজে কথা, তরুণ ঘোষ মিথ্যে কথা বলছে। বলো। তারপরে ধরো ট্রান্সশিপমেন্ট বন্ধ হবে, আমি বলেছিলাম বন্ধ হবে, বন্ধ হয়ে গেল ট্রান্সশিপমেন্ট। আমি বলেছিলাম যে ভিসা রেস্ট্রিকশন হয়ে যাবে, ভিসা পাওয়া যাবে না, ধীরে ধীরে ভিসা কমিয়ে দেবে। আলটিমেটলি কি হলো? ভিসা প্রায় বন্ধই হয়ে গেছে। এখন যা অবস্থা, প্রায় বন্ধই হয়ে গেছে বলা যায় ভিসা। তাহলে এবার আপনারা বলুন, এরকম অসংখ্য উদাহরণ আমি দিতে পারি যেগুলো পরে হয়েছে। এবার আমায় বলুন, 5 তারিখের আগে বাংলাদেশের আওয়ামী লীগের যে অবস্থা ছিল, আজকে 2025 বা 2026-এর কি সেই অবস্থায় আছে? 8 তারিখে ইউনূস যে 11 উজ্জ্বল জ্যোতিষ্কের মতো একদম ওপর থেকে এসে ধারাম করে নিচে নামলো, তখন তার যে অনুগামী ছিল এবং সব 60,000 বছর হায়াত পাক যারা বলেছিল, তারা কি এখন বলে? ইউনূসের চরিত্র, আমি তোমার একটা গল্প বলি। সেটা হচ্ছে, এক বন্ধু বাইরে থেকে এসছে বিদেশি মদ নিয়ে, ওটা তো আর বলা যাবে না, বিদেশি পানীয় নিয়ে চলে এসছে, এসে বলেছে রোজ রোজ কি খাস, এটা খা। তো আর এক বন্ধু করে বিদেশি পানীয় পেয়ে সে এক চুমুক দিয়ে 2 চুমুক দিয়েছে, চুমুকে একেবারে চমক। প্রথম চুমুক 2 চুমুকেই চমক। মানে ও তো আমার দেশের পানি, বিদেশি পানীয় আমি এত খেয়েছি, কিন্তু হাফ বোতল শেষটা হলে বিদেশি পানীয় নেশা হয় না, কিন্তু 2 চুমুকেই স্বপ্ন দেখছি। ফ্রি স্পিচ, ডেমোক্রেসি, তারপরে তো কি বলে, ওই কি বলে ওটা, সংস্কার, বিচার এবং নিরপেক্ষ নির্বাচন, বিশেষ করে স্বাধীনতা, সংবাদপত্র এবং সাংবাদিকদের স্বাধীনতা। এই যে 2 চুমুক দেওয়ার পর স্বপ্ন দেখা 3 চুমুকে ভঙ্গ হয়ে গেল। কারণ ছিল মালটা চোলাই, পুরনো বোতলে নিজে মালটি খেয়ে ওই চোলাইটি ঢেলে বন্ধুকে দিয়ে দিয়েছেন। বন্ধু চোলাই খেয়ে প্রথম প্রথম 2 চুমুকে চমক পেয়েছে, তারপর তার স্বপ্নভঙ্গ হয়েছে। যখন স্বপ্নভঙ্গ হলো, তখন তার পেটে ক্যান্সার হয়ে গেল। বাংলাদেশের অবস্থা তাই। চুমুকে চমক পেয়ে, সুন্দর একটা ডায়লগ আমি দিয়ে, চুমুকে চমক দেখো, চুমুকে চমক পেয়ে এখন পেটে ক্যান্সার নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই যে ভারতের পেটের মধ্যে বাংলাদেশ, প্রথম কথাটা কিন্তু আমিই বলেছিলাম। তারপরে সবাই কিন্তু, যেহেতু আমার তোমার নেই, কি বলে, স্বাক্ষর করা কোথাও নেই, তাই এখন সবাই এখন চুরি করে পেটের মধ্যে বাংলাদেশ বলে বেড়ায়। কিন্তু প্রথম বলেছিলাম আমি, ভারতবর্ষের পেটের মধ্যে বাংলাদেশ। এরা যা বলছে বলতে দাও, যেদিন আমার কাজ শেষ হয়ে যাবে সেদিন আমি নমস্কার করে বিদায় নিয়ে নেবো। ততক্ষণ পর্যন্ত আমি আছি, থাকবো। এক দর্শক লিখেছে, তরুণ দাদা, আমার মনের অন্তর থেকে ধন্যবাদ জানাই। আপনি দুঃসময়ে আমাদেরকে সাহস ও ভরসা দিয়েছেন যে যাই বলুক আপনি চালিয়ে যাবেন, মূর্খদের কথায় কষ্ট পাইয়েন না। না, মূর্খদের কথা আমি কষ্ট পাই না। কষ্ট পেলে তো আমি তো তাহলে ভিডিও করা বন্ধই করে দিতাম, বরং আর বেশি করে ভিডিও করছি। যারা দাদা, বলার তারা ভোট বাহিনী বেশি, বলছে বলুক, তাতে কি আসে আমরা যায়?
আমরা অনেকের কথায় আলোচনা করলাম, যাক অনেকে কমেন্টস করেছিলেন, ভালো কমেন্টসও থাকবে, খারাপ কমেন্টসও থাকবে। পৃথিবীতে 100% সুখী আমরা কেউ কাউকে করতে পারবো না, না, স্বয়ং আল্লাহ 100% লোকের ইয়ে করতে পারেনি, সুখী করতে পারেনি, আর আমি আর আপনি কে? দাদা এই ছবিটা একটু দেখেন, এই যে একটা ছবি, এটা সেভেন সিস্টারের চতুর্দিকে প্রায় 75% কাজ শেষ করেছে নাকি ভারতীয় সরকার, এভাবে বেড়া দিয়ে দিয়েছে সারা বাংলাদেশে, এবং ওখানে নাকি S-400, তারপরে আপনাদের আরো যে যে মিসাইল প্যাড আছে এগুলো সব বসানো হয়েছে। কথাটা কি সত্য কিনা? আশিস ভাই, তুমি বলছো যে তুমি আমার ভিডিও গুলো দেখো, তাহলে তুমি নিজে বলো যে 2-3 মাস আগে থেকে আমি এগুলো বলছি কিনা। আমি এটাও বলেছি যে জিরো জিরো লাইনের ওই কাঁটা তারের বেড়া বসিয়ে জিরো লাইনের 500 মিটারের মধ্যে আর একটা তার বসবে, সেটা হচ্ছে ইলেকট্রিফাইড তার। যদি ওই 12 ফিটের তারটা অতিক্রম করে যদি আসে, যখন এই তারটা দিয়ে যখন ওই ইলেকট্রিফাইড তারটা দিয়ে ঢুকতে যাবে, কারণ কুকুর ছাগলও তো ঢুকতে পারে, তাই এটা জালি করে দেওয়া হচ্ছে, যাতে সাপ ছাড়া কেউ না ঢুকতে পারে, সাপ টিকটিকি ছাড়া, নিরীহ প্রাণী যাতে না মারা যায়। তো এটা কিন্তু বলেছিলাম 2-3 মাস আগে। এখন আপনাদের কাগজে দেখাচ্ছে 12 ফিট দেওয়া হচ্ছে, সেখানে আবার ইলেকট্রিফিকেশন হচ্ছে। তো এগুলো তো আমি 2-3 মাস আগে বলেছি। এই গুজব ছড়িয়েছিল তখন না। এখন সত্যি সত্যি আপনার কাগজ যতক্ষণ না আপনাদের মিডিয়া দেখাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমি গুজববাজ। যেই আপনাদের মিডিয়া দেখাবে তখন চুপ করে যাবে, তখন বলবে না যে না 3 মাস আগে তরুণ বাবু কিন্তু এই ঘটনা বলেছে। কেউ বলেন এই যে মিসাইল ফিসাইল মোতায়েন কি নতুন? এই তো 3-4 মাস আগে থেকে বলে যাচ্ছি যে ভারতবর্ষরা তৈরি হচ্ছে। এরপর বর্ডারে 2-4টে পড়ছে, টুকটাপ করে পড়ছে, খবর রাখে কি রাখে না আমি জানি না, কিন্তু ভারতবর্ষ স্বীকার করবে না, স্বীকারই করবে না। বলো রাশেদ ভাই। দাদা এই যে খাদ্য পণ্য, তেল, এগুলা বন্ধ হয়ে যাবে বলে আপনি একটা ভিডিও করেছিলেন, হুম এটা আসলে কি? এটা কিভাবে বন্ধ হবে বা কিভাবে কি করবে? আমরা তো টাকা দিয়ে কিনবো ভারত থেকে, বিনা পয়সা তো আর দিবে না। তা হুম ভারত কি ব্যবসা করবে না আমাদের সাথে? এই যে আমেরিকা বলছে না, ভেনেজুয়েলা থেকে তেল কিনেছি, ভেনেজুয়েলা নিয়েছি, ভেনেজুয়েলার তেল আমরা ভারতকে বিক্রি করব। গোড়ায় গলদ ভাই, আমি কালকে এটা নিয়ে ডিটেলে ভিডিও করব। যে ট্রেড ডিলটাই যদি না হয়, তুমি কি বেসিসে ভাই তেলটা কিনবে? ভারত কি বেসিসে তেলটা কিনবে? ট্রেড ডিলই তো হয়নি। তোমরা নিজেরাই স্বীকার করছো ট্রেড ডিল ব্যর্থ হয়েছে, হলো না, ট্রেড ডিল হবে না, আর তোমার তেলও ভারত কিনবে না। তুমি মনে করবে ভারতকে টিকিতে ধরে নাচাবে? হবে না। আর এটা কি প্রশ্ন করলে সঙ্গে? যে যে বাংলাদেশে কি খাদ্য পণ্য এবং পণ্য তেল পণ্য রপ্তানি পণ্য বন্ধ হবে? খাদ্য পণ্য। আচ্ছা, আমাদের দেশটা তো একটা বিরাট দেশ, এখানে একটা ডেমোক্রেসি চলে। এই ডেমোক্রেসিতে যখন কোনো জটিল রাজনৈতিক বিষয় এসে দাঁড়ায়, তখন সব দলের মতামত নেওয়া হয়। কারণ আমাদের দেশে ওই যখন সিদ্ধান্ত যখন ঠিক হবে, তখন কেউ কোনো কথা বলবে না। এই মানে এটা সর্বত্রই, এটা ওই বাংলাদেশে যারা ওই গুজববাজ বলে যারা চেঁচায়, তারাও যেরকম আমাদের দেশের নেতারাও সেরকম। তখন কিন্তু কোনো কথা বলবে না। একটা যদি ভুল কিছু হয়ে যায়, তখন সমালোচনায় মুখর হয়ে যাবে। এখন সেই জন্য ভারতবর্ষ কি করে, এখন মোদিজি যেটা করেছেন, শেখ হাসিনাকে যখন ভারতবর্ষে রাখার যখন কথা হলো, তখন উনি কোনো রিস্ক নেননি। উনি মৌখিকভাবে লোকসভায় ব্যাপারটা তুলেছেন, লোকসভায় সবাই বলেছে হ্যাঁ, তখন উনি বলেছেন সবাই যে যার মতো সম্মতিপত্র একটা করে দিয়ে দেবেন। কারণ পরে যাতে কেউ না বলতে পারে ওনাকে রাখা হলো কেন, বায়েনজিকে রাখা হলো না কেন।
প্রশ্ন তুলতে পারে। হাতে লেখাটি থাকলে শুধু বার করে কাগজটি অমিত শাহ দেখিয়ে দেবে, এই যে আপনারা লিখে দিয়েছিলেন। ওই রকম এই যে খাদ্যপণ্য পাঠানোর ব্যাপারে সারা দেশ থেকে যেরকম একটা বিরোধী ভাব সরকারের ওপরে চাপছে, সরকারের ওপরে আমি আমি কাকে বলবো,